ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রীর। 20 সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানাকে উৎসব বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর। ঈদের আগে দিতে হবে চলতি মাসের 15 দিনের বেতন। কোরবানি ঈদ সামনে রেখে বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর উপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তা তাগিদ। লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল 4-0 আসনে উপনির্বাচন 28 অক্টোবর। মনোনয়নপত্র দাখিল 30 সেপ্টেম্বর, প্রত্যাহার করা যাবে 11 অক্টোবরের মধ্যে। এবং নানা আয়োজনে সারা দেশে একযোগে আয়কর দিবস পালিত। সেরা 10 করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো ট্যাক্স কার্ড। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল দাস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 9টায় শুরু হয়ে একটানা বিক্রি চলে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম এ টিকিট নিতে গতকাল বিকেল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমাতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষা শেষে সকালে প্রত্যাশিত টিকিট হাতে পেয়ে তাদের বেশিরভাগ উচ্ছ্বাস প্রকাশ করলেও অভিযোগের সুর ছিল কারো কারো কণ্ঠে। স্টেশন পরিদর্শনে এসে বরাবরের মতো এবারও সর্বোচ্চ যাত্রী সেবার প্রতিশ্রুতি দিয়ে রেলমন্ত্রী জানান, কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। স্টেশনের এই চিত্রই যেন বলে দিচ্ছে ঈদের আর খুব বেশি দিন বাকি নেই। কেননা ঈদ মৌসুম ছাড়া কমলাপুরের টিকিট প্রত্যাশীদের দীর্ঘ এই লাইন দেখা যায় না। মঙ্গলবার সকাল 9টায় বিক্রি শুরু হলেও টিকিট প্রত্যাশীরা স্টেশনে আসতে শুরু করেন সোমবার বিকেল থেকেই। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। আগাম টিকিট বিক্রি শুরুর আগ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা মানুষগুলো ক্ষণ পার করেন যে যার মতো করেই। গতকাল বিকাল 5:30টার সময় আসছি এখানে। আগে এই কারণে আসছি যাতে আমার টিকিটটা নিশ্চিত হয়। এই কাঙ্ক্ষিত সোনার হরিণ পাওয়ার জন্য আমরা আমি কালকে 4টায় আসছি। সিরিয়াল অনেক, তার জন্য আগে আসছি যেন টিকিটটা ভালোভাবে পাই। সিরিয়াল দিয়ে আমরা হাঁটতেছি, হাঁটাহাঁটি করতে আবার কিছু খাওয়া দাওয়া করে রাত্রে আবার আসছি ভাই। সকাল সারা রাত জাগে না। ব্যবসা বাণিজ্য আছে, স্কুল কলেজ আছে, অনেকেরই আছে, কিন্তু এই টাইমটা যদি 7টার থেকে টিকিটগুলো যদি দেয় তাহলে 2 ঘন্টার মধ্যে দেখেন কিন্তু অগ্রিম টিকিটগুলো সব শেষ হয়ে যায়। কিন্তু টিকিট হাতে পাওয়ার পর তাদের মুখের হাসি যেন বলে দিচ্ছিল কোনো কষ্টই যেন কষ্ট নয়, ঈদে বাড়ি যাওয়া নিশ্চিত করার কাছে। টিকিট দেখে মনে হচ্ছে যে আমি মাকে দেখছি। আমি টিকিটের মাধ্যমে গিয়ে হয়তো আমার মাকে দেখতে পাবো, এটা সবচেয়ে বড় কথা। প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি টিকিট পাইছি, অনেক ভালো লাগতেছে। ভাবছি যে টিকিট পাবো না, কারণ এই বুঝি শেষ হচ্ছে, এই বুঝি শেষ হচ্ছে। শেষ পর্যন্ত টিকিট শোভন চেয়ারের টিকিটটা পেয়ে আমি খুবই আনন্দিত। ভালো লাগছে, ঈদে বাড়ি যেতে পারবো। আমি কনফিউজ ছিলাম আসলে ট্রেনের টিকিটটা পাবো কিনা। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। যাত্রী হয়রানি বন্ধে রেলের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানান তিনি। আমি আমার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাইনিভার্সে সবাই উপস্থিত আছেন, আপনারা শোনেন। কারণ দায়িত্ব পালনে অবহেলার কারণে কোনো ট্রেন যদি বিলম্ব ঘটে, শিডিউল বিপর্যয় ঘটে, তাহলে আপনারা দায়ী থাকবেন। আপনারা হাজার হাজার যাত্রী ঈদ উপলক্ষে যদি কষ্ট পায়, তাহলে আমরা যারা দায়িত্বে আছি আমাদেরকে কর্ফিউ দিতে হবে। দায়িত্ব পালনে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। আগামী 16 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে 21, 22, 23 ও 24 তারিখের আগাম টিকিট বিক্রি হবে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে কোনো জটিলতা ছাড়াই ঈদের ট্রেনের প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। এদিকে টিকিট কালোবাজারি রোধে এবং ট্রেনের শিডিউল ঠিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। মঙ্গলবার প্রথম দিনে 19 ও 20 সেপ্টেম্বরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় চাহিদা কম ছিল, তাই কাউন্টারের সামনে লাইনও তেমন দীর্ঘ ছিল না। তাই একরকম ভোগান্তি ছাড়াই টিকিট সংগ্রহ করতে পেরে খুশি যাত্রীরা। 4টা টিকিট পাইছি এসির, তো যাইতে পারবো বলে আনন্দ লাগতেছে। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াই, তারপরে টিকিট পাইলাম, খুব ভালো লাগতেছে। আমি এই 15 মিনিটের লাইনে দাঁড়াই থেকেই টিকিট পেয়ে গেছি এবং কোনো টাকাও অতিরিক্ত লাগে নাই
এবং সঠিকভাবে সঠিক সময় আমি ফ্যামিলি নিয়ে বাড়ি যেতে পারবো আশা করছি। এদিকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম মনিটরিংয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। আমাদের লাইন সচল রেখে আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এবং আমরা সব ট্রেনই টাইমলি ছাড়ার এবং টাইমলি পৌঁছানোর জন্য আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে টিকিট কালোবাজারি রোধে প্রতিটি কাউন্টারের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আনসার রেল নিরাপত্তা বাহিনী দিয়ে সমন্বয় গঠিত আমরা আইন শৃঙ্খলা ডিউটি এখানে নিয়োজিত আছি। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সাদা পোশাকে আমাদের সিভিল টিম সর্বদা সজাগ আছে। কোরবানি ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন 8টি রুটের 4280টি অগ্রিম টিকিট দেওয়া হবে। এছাড়া আগামী 17 সেপ্টেম্বর থেকে দেওয়া হবে বিশেষ ট্রেনের টিকিট। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 9 দিন দেশের সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঈদের আগের ও পরের 3 দিন মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশনগুলো 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 9 দিন সার্বক্ষণিক খোলা থাকবে। মহাসড়কে ঈদের পূর্বে 3 দিন এবং পরবর্তী 3 দিন ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কোরবানির পশু, চামড়া, জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। গার্মেন্টস শ্রমিকদের ঈদুল আজহার উৎসব ভাতা আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে এবং চলতি মাসের 15 দিনের বেতন সহ সব বকেয়া ঈদের আগে পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এছাড়া উৎসব ভাতা বাধ্যতামূলক করে শ্রম আইনের বিধিমালা আগামীকাল গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী। সেপ্টেম্বর মাসে চলতি মাসের 15 দিনের বেতন এই ঈদের ছুটির আগে শ্রমিকদেরকে দেওয়ার জন্য আমরা মালিকদেরকে অনুরোধ করেছি। আর ঈদ উৎসব ভাতাটা 20 তারিখের মধ্যে, 15 বেতন আমরা 20 তারিখ না, এটা যখনই ছুটি দিবেন ঈদের আগে ছুটির সময়, আর উৎসব ভাতাটা নির্দিষ্ট ডেট 20 তারিখের মধ্যে তারা দিবেন। এই হলো আজকে আমাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হওয়া টাঙ্গাইল 4 আসনে আগামী 28 অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গত 1 সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে পদত্যাগের পর 3 সেপ্টেম্বর থেকে টাঙ্গাইল 4 আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 123(4) অনুচ্ছেদের বিধান মতে শূন্য আসনে নির্বাচনের সর্বশেষ সময়সীমা 29 নভেম্বর 2015। সে অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2015 বুধবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 3 অক্টোবর শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 অক্টোবর রবিবার। ভোট গ্রহণের তারিখ 28 অক্টোবর 2015 বুধবার। বাংলা সময় আরো থাকছে। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না জেলেরা। নিষিদ্ধ মৌসুমে পাশের দেশের মৎস্যজীবীরা মাছ শিকার করায় উৎপাদন না বাড়ার অভিযোগ। কদিন বাদেই কোরবানির ঈদ, আর তাই গরু আকর্ষণীয় করে তুলতে দেশের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খামারে দেশীয় গরুর চেয়ে প্রাধান্য দেয়া হচ্ছে বিদেশি গরুকেই। কারণ হিসেবে খামারিরা বলছেন হৃষ্টপুষ্ট গরুই পছন্দ করেন ক্রেতারা। এতে হতাশ দেশীয় গরু খামারের মালিকরা। তবে সরকারি সহায়তা দিয়ে দেশীয় গরুর খামারিদের উদ্বুদ্ধ করে বিদেশ নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিবের রিপোর্ট।
পরম যত্নে গরুগুলোর প্রতিনিয়ত দেখভাল করছেন খামারিরা, কারণ কোরবানির হাটে যে গরু দেখতে যত আকর্ষণীয় হবে তার দামও হবে তত বেশি। আর এত সব তদারকির কারণেই হয়তো খামারে থাকা সবগুলো গরুই বেশ হৃষ্টপুষ্ট, যদিও খামারগুলোতে বেশি দেখা গেল বিদেশি গরুই। কেরানীগঞ্জের এই খামারটিতে প্রায় 1000 গরু আছে, যা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করে গত 1 বছর ধরে এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দেশের বড় বিনিয়োগকারীদের নজরে যখন পড়েছে বিদেশি গরুর দিকে, তাই হয়তো এবারের কোরবানির বাজারেও মন্দায় পড়তে যাচ্ছেন দেশীয় গরু ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরুগুলো দেখা যায় যে বিভিন্ন চড়াইভাবে কিছু গরু ঢুকে যায় ভিতরে, বা বিভিন্নভাবে যারা দালালরা আছে তারা ম্যানেজ করে হয়তো নিয়ে আসে বর্ডার থেকে, সেগুলোই আমরা দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। দেশীয় গরু যেটা আছে সেটা বেশি বড় হয় না, আর এই গরুগুলা যে বড় হয় বিধায় আমরা একটু পরিচর্যা করি যাতে বেশি লাভবান হওয়া যায়। তুলনামূলক অগোছালো দেশীয় গরুর খামারগুলোতেও দেখা গেল ব্যস্ততা। তাদের প্রত্যাশা, কোরবানির আগে আর বিদেশি গরু না আসলে ভালো দাম পাবেন তারাও। আমরা আশা করতেছি বিদেশি গরু যাতে বাংলাদেশে না ঢোকে, তাহলে আমরা ইনশাল্লাহ লাভবান হতে পারবো। সরকার খামারিদের প্রতি যদি নজর দেন, তাইলে আমরা দেশি গরু যে উৎপাদন করব সেটাতেই আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভেই দেশের খামারগুলোর বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিদেশি গরুর দিকে, যা মাত্রাতিরিক্ত ঔষধ ব্যবহারের মাধ্যমে দ্রুত মোটাতাজা করা হচ্ছে বলেও মনে করেন তারা। এর পেছনের মূল কারণটা হচ্ছে নগ্ন মুনাফা। স্টেরয়েড এবং অন্য কিছু ওষুধ ব্যবহার করে এটিকে মোটা করে থাকে, তাহলে এটি গরুর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপে দেখা গেছে, কোরবানির জন্য প্রতি বছর দেশে গরুর চাহিদা 5 লাখ করে বাড়লেও উৎপাদন বাড়ছে সর্বোচ্চ 1 লাখ। তাই বিদেশ নির্ভরতা কমাতে দেশে গরু প্রতিপালন ও খামার স্থাপনকে উৎসাহিত করা প্রয়োজন, আর সেজন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। কোরবানি ঈদ উপলক্ষে আজ থেকে সারা দেশে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এখান থেকে প্রতি কেজি পেঁয়াজ 50 টাকায় কিনতে পারবেন ভোক্তারা। পেঁয়াজ ছাড়াও 37 টাকা কেজিতে দেশি চিনি এবং লিটার প্রতি 89 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। রাজধানীর 24টি পয়েন্টে টিসিবির এই সেবা দেওয়া হচ্ছে, তবে অনেক পয়েন্টেই এখনো পেঁয়াজ বিক্রি শুরু হয়নি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। আগামীকাল থেকে সবগুলো পয়েন্টে ন্যায্য মূল্যে পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছেন টিসিবির ডিলাররা। ঢাকার পাশাপাশি চট্টগ্রামের 10টি পয়েন্টে এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরে 5টি করে এবং বাকি জেলা সদরে 2টি করে ট্রাক এ সেবা দিচ্ছে। ভোক্তা প্রতি সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি পেঁয়াজ এবং 10 লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। কোরবানির ঈদ পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের রায় দেওয়া হবে আগামী 17 সেপ্টেম্বর। দুদকের আইনজীবীর দাবি, এই মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে। যদিও বেগম খালেদা জিয়ার আইনজীবী মনে করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি করে দুদক। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা 5টি দুর্নীতি মামলার মধ্যে 2টি মামলার আনুষ্ঠানিক বিচার কাজ চলছে। সম্প্রতি বেগম জিয়ার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও চালু হয়েছে হাইকোর্টের নির্দেশে। এবার বিএনপি নেত্রীর বিরুদ্ধে সবশেষ বড়পুকুরিয়া দুর্নীতি মামলাটিও চালু হবে কিনা এ বিষয়ে আগামী 17 সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী মনে করেন, বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতির প্রাথমিক প্রমাণ রয়েছে, তাই মামলা বাতিল চেয়ে তার আবেদন খারিজ হয়ে যাবে। দুদক যে মামলা করেছে সেটা তথ্য উপাত্তের ভিত্তিতে মামলা দাখিল করেছে এবং দীর্ঘ পর্যাপ্ত অনুসন্ধানের ভিত্তিতে এফআইআর দাখিল হয়েছে। কাজেই যে তথ্য উপাত্ত আছে, যেই দালিলিক সাক্ষ্য প্রমাণ আছে, সেটা নিম্ন আদালতের বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এই মামলায় ন্যায় বিচার পাবেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, কোনো আর্থিক লেনদেনের কোনো অভিযোগ নাই। 158 কোটি টাকার যে ক্ষতির যে অভিযোগ রয়েছে, এটি শুধুমাত্র প্রথম দরপত্রদাতা এবং তৃতীয় দরপত্রদাতার মূল প্রস্তাবিত মূল্যের যেই তফাৎ, পার্থক্য, সেই তফাৎকেই সরকারের ক্ষতি হিসেবে দেখানো হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি ব্যবস্থাপনায় অনিয়মের ফলে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতির অভিযোগে 2008 সালে বেগম জিয়া সহ 16 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৭ম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ সময় মোট 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫,০৩৯ কোটি ৭৯ লাখ টাকা। এছাড়াও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পল্লী উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। পরে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭%। এছাড়াও বহির্বিশ্বে যেসব দেশে বাংলাদেশকে নিজস্ব হাইকমিশন স্থাপনের জন্য জমি দিয়েছে সেখানে দ্রুত ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। 7th 5-year প্ল্যানের প্রথম বছর আমাদের টার্গেটটি হচ্ছে আমরা জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করব শতকরা 7 এটি হচ্ছে আমাদের প্রজেকশন। আমরা সেখান থেকে শুরু করব। 7টি প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। অনুমোদিত প্রকল্পগুলোর বিপরীতে প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হচ্ছে ৫,০৩৯ কোটি ৭৯ লক্ষ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলছেন যেই যেই জায়গায় আমাদেরকে জমি দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের নিজস্ব আমাদের অফিস অথবা হাইকমিশনের অফিস তৈরি করার জন্য এইটি অনুশাসন দিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল 9:30টায় শহরের আগ্রাবাদ থেকে শুরু হয়ে র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়কর ভবনে গিয়ে শেষ হয়। এদিকে সিলেটেও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে এই র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। সিলেটের কর কমিশনার জানান, গত অর্থ বছরে ৩৩২ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতেও পালিত হয়েছে আয়কর দিবস। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর ভবনের সামনে শেষ হয়। বন্দরনগরী চট্টগ্রামে বিগত অর্থ বছরের তুলনায় প্রায় ৯০০ কোটি টাকা বেশি আয়কর আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এখানকার 4টি কর অঞ্চল। ৬,২০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫,২০৭ কোটি টাকা। কর প্রদানের ক্ষেত্রে অনীহার জন্য অজ্ঞতাকেই দুষছেন আয়কর কর্মকর্তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আদায় পদ্ধতি সহজ করা না হলে আয়কর প্রদানে সাধারণ মানুষ আগ্রহী হবে না। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাণিজ্যিক রাজধানী হওয়ায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থান চট্টগ্রামে। একই সাথে শিল্পপতিরাও থাকেন এখানে। তাই ব্যক্তি কিংবা কোম্পানির আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নজর থাকে চট্টগ্রামের দিকে। এই কারণে প্রতি বছরই এখানকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। গত অর্থ বছরে ৬,২০৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও এবছর তা ২,০০০ কোটি টাকা বাড়িয়ে ৮,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 4টা জোন মিলিয়ে কিন্তু আমাদের কালেকশন ৬,২০৪ কোটি টাকা। গতবার এই কালেকশন ছিল প্রায় ৫,২৬০ কোটি টাকার কালেকশন ছিল, অর্থাৎ গতবার থেকে প্রায় 18% আমাদের গ্রোথ আছে। সাধারণ মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিদ্যমান কর আইন সংশোধনের পাশাপাশি আদায় পদ্ধতিও সহজ করার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। আয়কর ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক আইনগুলি আছে, অনেক বক্তব্যগুলি আছে, অনেক সময় একটা ভয়ভীতি সঞ্চার করে, যে কারণে গিয়ে অনেকে আয়কর দিতে চাইলেও সহজে আয়কর দিতে পারে না। তো আমরা বলি এইগুলিকে খুব সহজ করে, এই আইনকানুনগুলো সহজ করে একজন ব্যক্তির আয়কর দেওয়ার যেই সিস্টেম আছে ওটাকে খুব ইজিভাবে আয়কর দাতাকে বুঝাতে হবে। এদিকে কর আদায়ের আওতা বাড়াতে তৃণমূলের উপর গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। উপজেলাতে বিশেষ ধরনের জরিপ কার্যক্রম চালাচ্ছে এবং আমরা সেখান থেকে যে সমস্ত করদাতাদের সন্ধান পাচ্ছি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি রিটার্ন দেওয়ার জন্য। 16 সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 7 দিনব্যাপী আয়কর মেলা। এছাড়া নগরীর পাশাপাশি প্রথমবারের মতো 11টি উপজেলাতেও এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর এই মেলা থেকে 352 কোটি টাকার আয়কর আদায় হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন।
পুলিশ জানায় দুপুরে ঢাকা রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাজশাহীগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এ সময় আহত 20 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নাটোরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্পটেই 2 জন মারা গিয়েছে এবং 15 থেকে 20 জন আহত আছে। আহতদেরকে আমরা নিকটস্থ হসপিটালে হস্তান্তর করেছি, তাদের চিকিৎসা চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। তাদেরকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিকেলে ইনস্টিটিউটের মেকাট্রনিক্স বিভাগের প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বাধা দেয় ছাত্রলীগের একটি অংশ। খবর পেয়ে সজীব সমর্থিত অপর একটি অংশ সেখানে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাওন ও রোজ সহ 4 জন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চাপাতি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জে মা ও ছেলেকে হত্যার দায়ে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দারা জজ আদালতের বিচারক মিয়াজি শহীদুল আলম চৌধুরী এই আদেশ দেন। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 5 মার্চ 2500 উপজেলার দড়িগাঁও এলাকায় অজ্ঞাত এক নারীকে ধর্ষণের পর হত্যা করে স্থানীয় আবুল কাশেম, দুলাল ও বাবুল। এ সময় তার 6 বছর বয়সী ছেলেকেও হত্যা করা হয়। এ ঘটনায় 6 মার্চ 2500 থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। এ মামলায় 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত। তবে এদের মধ্যে 7 বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাবুল গ্রেপ্তার হওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে 164 জবানবন্দিতে সে নিজেকে জড়ায় এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দোষ স্বীকার করে। পরবর্তী সময়ে আমরা নিয়মিত মামলা হওয়ার অন্তে 10 জন সাক্ষী আদালতে উপস্থাপন করে এবং রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণের সম্পূর্ণভাবে সমর্থ হয় আসামি কাশেম এবং দুলালকে মৃত্যুদণ্ড সহ লাশ গুম করার জন্য আর 7 বছর কারাদণ্ড দেয় এবং বাবুলকে লাশ গুম করার জন্য 7 বছরের কারাদণ্ড প্রদান করে। সাভারের আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, চাপাতি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে ইপিজেড এলাকায় ডাকাতির সময় অভিযান চালিয়ে 5 জনকে আটক করেন তারা। পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ নগদ 25,000 টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে। এদিকে আটককৃতদের বিরুদ্ধে সাভারের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার, কিন্তু গত 2 বছরের ইলিশ মৌসুমে পর্যাপ্ত মাছ ধরা পড়েনি জেলেদের জালে। জেলেদের অভিযোগ, মাছ ধরা নিষিদ্ধের সময় পাশের দেশের জেলেরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না ইলিশের। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে, উৎপাদন না বাড়লেও কমছে না ইলিশ। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য, এসএম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর এ মৌসুমে ইলিশ মাছের ডিম ছাড়ার সময় উপকূলীয় নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। সে অনুযায়ী এবছরও 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রতি বছর মৌসুমে ইলিশ পাওয়ার আশায় ইলিশ না ধরলেও ভরা মৌসুমে মাছ পাচ্ছে না জেলেরা। তবে উপকূলীয় জেলেদের দাবি, নিষিদ্ধ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরায় তাদের ট্যাগ কোনো কাজেই আসছে না। ভারতের যে জাল্লিগুলো, এই জাল্লিগুলো আমাকে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যায় এরা মাছ মন ধরে লই যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন এই ইন্ডিয়া, মায়ানমার, ওরা কিন্তু অবরোধ দেয় না। এই তারিখে যদি এই 2টা রাষ্ট্র অবরোধ দিত তাহলে অবশ্যই মাছটার অনেকটা বৃদ্ধি হইতো। অবরোধ দিলে ইলিশ মাছ বাড়ে না, কেননা আমাদের দেশ বন্ধ থাকলেও
পাশাপাশি দেশ ভারত বা বার্মা তারা ঠিকই মাছ ধরতেছে এবং তারা আমাদের বাংলাদেশের ভিতরে এসে ধরতেছে। আমরা অবরোধ হতে ঘাটে থাই, আমরা যাই না নদীতে, যে মাছ বাড়বে অবরোধের পর আমরা মাছ ধরবো বেশি পাবো, তো সেরকম তো মাছ হয় না, শেষ মাছ পাই না। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি, প্রতি বছর নির্ধারিত সময় ইলিশ ধরা বন্ধ থাকায় উৎপাদন খুব বেশি না বাড়লেও এ মাছ হারিয়ে যাওয়া থেকে রক্ষা হচ্ছে। যদি ব্যর্থ হইতো তাহলে সমুদ্রে গত বছর যে মাছ পাইছি এবছর সে মাছ পাইতাম না। আমাদের উৎপাদন বাড়ছে মানে সফল হচ্ছে বিদায় উৎপাদন বাড়ছে। সরকার এই যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, জাটকা সংরক্ষণ, ডিম সংরক্ষণ, এগুলো যদি না করা হইতো তাহলে এখন মাছই পাওয়া যেত না। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হিসাব অনুযায়ী 2013 সালের আগস্ট মাসে 1100 মেট্রিক টন, 2014 সালের আগস্টে 400 মেট্রিক টন ও চলতি বছরের আগস্টে 375 মেট্রিক টন ইলিশ মাছ উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সময় সংবাদ, বরগুনা। আজ থেকে যাত্রা শুরু করেছে দ্রুতগতির বিলাসবহুল যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ গ্রিন লাইন ওয়াটারওয়েজ। সকাল 7:30টায় রাজধানী সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটির প্রথম ট্রিপ। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন লাইন কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন থেকে দ্রুতগতির এই যানে চড়ে নদীপথে মাত্র 5 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে বরিশাল যাওয়া যাবে। প্রতিদিন ঢাকা থেকে 2টি ও বরিশাল থেকে 2টি ট্রিপ নিয়ে যাবে এই যান। সকাল 7:30টা ও দুপুর 3:30টায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাবে 2টি লঞ্চ। অন্যদিকে বরিশাল থেকে প্রতিদিন সকাল 7টা ও দুপুর 2:30টায় ঢাকার উদ্দেশ্যে আসবে 2টি ট্রিপ। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রী। 20 সেপ্টেম্বরের মধ্যে সব পোশাক কারখানাকে উৎসব বোনাস পরিশোধের নির্দেশ শ্রম প্রতিমন্ত্রীর। ঈদের আগেই দিতে হবে চলতি মাসের 15 দিনের বেতনও। কোরবানি ঈদ সামনে রেখে বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তার তাগিদ। লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল 4-0 আসনে উপনির্বাচন 28 অক্টোবর। মনোনয়নপত্র দাখিল 30 সেপ্টেম্বর, প্রত্যাহার করা যাবে 11 অক্টোবরের মধ্যে। এবং নানা আয়োজনে সারা দেশে একযোগে আয়কর দিবস পালিত। সেরা 10 করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো ট্যাক্স কার্ড। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।